জি। আচ্ছা, ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। জি, আমি কোনো এই যে টাইপ করলাম কোনো লেখাগুলো, কিন্তু এই রাইট সাইডে টল বার থেকে একটু উপরে উঠাইছি, কিন্তু ওই লেখাগুলো আর খুঁজে পাচ্ছি না। মানে এটার সমাধান কি? বুঝিনি, আবার বলুন। জি, আপনি যে বোর্ডে যেগুলো লিখলেন, আমি এরকম যেমন লেখা আর লেখার পর টল বারে যায়, মানে একটু টলটা উপরে ইয়ে করছে, উঠানামা করছে, কিন্তু পরে দেখে এই লেখাটা আর খুঁজে পাচ্ছি না আমি। মানে আপনি এরকম এদিকে এদিকে এই যে আপনি এদিকে খেয়াল করবেন, আপনি কত নাম্বার কলামে আছেন, কত নাম্বার রোতে আছেন। যেমন হচ্ছে আমি কিন্তু জি নাম্বার কলামে আছে, তার মানে আমার এই পাশে আরো কলাম বাকি আছে, আর আমি 8 নাম্বার রোতে আছে, তার মানে উপরে আরো রো বাকি আছে। তো আপনি এই যে এগুলাতে ক্লিক করে যদি এই যে কিবোর্ডে অ্যারো কি আছে না 4টা, জি, অ্যারো জি। কি গুলো দিয়ে যে স্ক্রল গুলো দেখেন, এই যে আমার উপরের জায়গাগুলো দেখা যাচ্ছে, আবার বামে গেলে বামের জায়গাগুলো আসতেছে। বুঝতে পেরেছেন? তো আপনার লেখা হয়তো মাঝখানে চলে গেছে, আপনি বুঝতে পারেন নাই। মানে এটা এটা কি লক করার কোনো সিস্টেম আছে কিনা? লক করার সিস্টেম বলতে আমাদের কিবোর্ডে যেটা স্ক্রল লক আছে, স্ক্রল লক, ওই স্ক্রল লকটা অফ থাকলে মানে অন থাকলে আমাদের এই যেভাবে স্ক্রল করতে সমস্যা হয়, তখন আমরা স্ক্রল করলেও দেখা যায় না, কোনো কাজ করে না। আর উনি উনি ওনার পেজটা ইয়া শেয়ার করলে তো হয়। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি তো আপনার ভিডিওটা দেখতে পাচ্ছি না, কিভাবে দেখবো? আপনার মনে সবাই হয় তো দেখতে নেটওয়ার্কের পাচ্ছে, আপনার হয়তো কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। ম্যাডাম, জি আমি জি তো ভিডিও দেখতে পাচ্ছি না, কিভাবে দেখবো এটা একটু বলেন প্লিজ। আপনি ক্লাস থেকে বের হয়ে আবার জয়েন করেন লিংকে। ক্লাসটা কেটে আবার নতুন করে জয়েন করেন, তাহলে দেখতে পাবেন। আচ্ছা, গত ক্লাসে আমাদের ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট আর হচ্ছে নাম্বার পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকে আমরা স্টাইল ট্যাবটা দেখব। স্টাইল ট্যাবের মধ্যে ফার্স্টে আছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরে আমাদের অনেকগুলো অপশন আছে, এগুলোর ভিতরে আবার এক্সট্রা অপশন আছে, আমরা সবগুলো দেখব। প্রথমে আমাদের হাইলাইট সেলস রুলস। হাইলাইট সেলস রুলস এর মধ্যে আমার প্রথম অপশন হচ্ছে গ্রেটার দেন। গ্রেটার দেন মানে হচ্ছে আপনার ধরেন আপনি একটা রেজাল্ট শিট তৈরি করলেন। এখন রেজাল্ট শিটের মধ্যে আপনার হচ্ছে অনেকে অনেক বেশি পায় আবার কম পায়, তো আপনি যদি এগুলোকে হাইলাইট করতে চান যে কে বেশি পাইলো কে কম পাইলো, গ্রেটার দেন মানে কি উপরে, তাই না, মানে বেশি। তো আমি যদি এই সংখ্যাগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেলস রুলস থেকে গ্রেটার দেন দিলাম। গ্রেটার দেন থেকে আপনার এখানে এই যে অপশন আসছে যে কতর উপরে আসলে আপনার মানে কতর বেশি আপনি দেখতে চাচ্ছেন। যেমন কে কে 80-র উপরে পাইছে আমি সেটা দেখতে যাচ্ছি, তাহলে এখানে 72-এর জায়গায় আমি কি লিখে দিব, 80, দিয়ে ওকে। এখন হচ্ছে এই যে 80-র উপরে কে কে পাইছে আমাদের এখানে কিন্তু শো করে দিছে যে কয়জন কোন কোন সাবজেক্টের ভিতরে 80 পাইছে। 80, 80 না, সরি, 80-এর উপরে। এখন আমাদের যে কালারটা হাইলাইট কালারটা আসছে, আমি কালারটা এই কালার চাচ্ছি না, আমি চাচ্ছি অন্য কালার হয়ে হাইলাইট হবে। তখন আমাদের এই যে অপশন আছে আমাদের এখানে উইথ লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের ইয়েলো ফিল আছে, ইয়েলো কালার আসবে। আমাদের এখান থেকে কালারগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। যদি এখান থেকে কালার পছন্দ না হয় আমরা কাস্টম ফরম্যাটে যাব। কাস্টম ফরম্যাট থেকে এখান থেকে আমরা ফন্ট কালারটাকে যদি রেড দেই, আর আমরা ফিল কালারটা থেকে যদি হলুদ কালার দিয়ে ওকে দেই, তাহলে দেখেন আমার ফন্ট কালার রেড চলে আসছে আর ফিল কালার ইয়েলো চলে আসছে। তো এইভাবে আমরা নিজেদের মতো কালারগুলোকে কাস্টমাইজ করতে পারবো। এখন এই ফরম্যাটটা আমি কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ক্লিয়ার রুলস দিব। ক্লিয়ার রুলস দিয়ে আমি এটাকে ক্লিয়ার করে দিব। তার মানে গ্রেটার দেন দিয়ে আমরা কি দেখতে পারবো, কে কে মানে আমরা যত নাম্বার দিব তার উপরে যে যে পাইছে সেগুলো কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তারপর আমাদের এখানে আছে লেস দেন। যেমন আমি এখানে দেখতে যাচ্ছি যে 40-এর নিচে তো কেউ নাই, মানে 50-এর নিচে, 50-এর নিচেও কেউ নাই, 60 লিখলাম। 60-এর নিচে কে কে পাইছে, তাহলে 60 লিখে দিব। দেওয়ার পর এখানে 60-এর নিচে কয়জন পাইছে সেগুলো কিন্তু আমাকে এখানে হাইলাইট করে দিছে।
তো আমরা কখনো যদি রেজাল্ট শিট দেখতে চাই, যেমন কে কে ৮০-এর উপরে পাইলো, কে ৭০-এর নিচে পাইলো, বা কে ৫০-এর নিচে পাইলো, ৪০-এর নিচে পাইলো, এইভাবে আমরা কি করতে পারবো, হাইলাইট করে এইভাবে দেখতে পারবো। তারপর আমাদের এখানে আছে বিটুইন। বিটুইনটা হচ্ছে আপনি কত থেকে কতর মধ্যে দেখতে যাচ্ছেন। যেমন আমি এখানে ৭০ থেকে ৮০-এর মধ্যে কে কে পাইছে সেটা দেখতে যাচ্ছি, তাহলে ৭০ আর এখানে ৮০। তাহলে ৭০ থেকে ৮০-এর মধ্যে কে কে পাইছে সেগুলা কিন্তু হাইলাইট হয়ে গেছে। এই যে মাঝখানে ৫০, ৬০ এগুলা কিন্তু কোনো কিছুই, তারপর ৯০, ৯৫ এগুলা কিন্তু হাইলাইট হচ্ছে না, কারণ আমি এখানে একটা লিমিটেশন দিয়ে দিছি ৭০ থেকে ৮০ এর মধ্যে যারা যারা পাইছে সেগুলা হাইলাইট হবে। এখানে আছে ইকুয়াল। ইকুয়ালটা হচ্ছে অনেকে দেখা যায় যে সব মানে একই রকম অনেকে পেয়ে থাকে, কে কে একই রকম সেম সেম নাম্বার পাইছে সেটা আপনি দেখতে যাচ্ছেন। যেমন কে কে ৫০ পাইছে আমি সেটা দেখতে যাচ্ছি, তাহলে ৫০, তাহলে যেখানে যেখানে ৫০ লেখা আছে সব জায়গায় হাইলাইট হয়ে যাবে। আমি যদি ৯০ লিখে দেই তাহলে যেখানে যেখানে ৯০ পাইছে সেখানে সেখানে হাইলাইট হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে একই নাম্বার যে কয়জন পাইছে সেটা, এটা আমরা ইকুয়ালের মাধ্যমে দেখতে পারবো। এখানে আছে টেক্সট কন্টেন্ট, টেক্সট দ্যাট কন্টেন্ট, এন্ড টেক্সট দ্যাট কন্টেন্টের জন্য আমার কি করতে হবে, টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে টেক্সট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেন হাইলাইট সেলস রুলস থেকে আমি টেক্সট দ্যাট কন্টেন্টে গেলাম। এখানে হচ্ছে আপনি একই নাম কয়জনের আছে এই সেটা আপনি দেখতে পারবেন। আমি তো এখানে একই নাম লিখি নাই, তারপরেও দেখি। যেমন আর আর দিয়ে যার যার নাম আছে আমার এখানে কিন্তু হাইলাইট হয়ে গেছে। তারপর এস যদি লিখি, এস দিয়ে যার যার নাম আছে এখানে হাইলাইট হয়ে গেছে। বা এস মানে কোন অক্ষরের ভিতরে যদি এস থাকে সেটাও কিন্তু হাইলাইট হয়ে গেছে। যেমন আসিফ, আসিফ লেখাটা এখানে এস ছিল বিদায় এটাও হাইলাইট হয়ে গেছে। এটা হচ্ছে ওই যে আমরা যেমন ফাইন্ডের মাধ্যমে কোনো লেখা খুঁজি, তো এইটার মাধ্যমে টেক্সট দ্যাট কন্টেন্টের মাধ্যমে আমরা কোনো নামকে কি করতে পারবো, এইভাবে খুঁজে সার্চ করতে পারবো। বা যদি একই নামের দুজন ব্যক্তি থাকে ওই নামগুলাকে আমরা এটার মাধ্যমে দেখতে পারবো যে কোন কোন ব্যক্তি আছে। এটা হচ্ছে এ ডেট occurring, এটা ডেটের উপরে লাগবে। এই যে আমি এখানে একটা কিছু একটা ডেটের লিস্ট করছি, ডেটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে ডেটে যাব। এখানে দেখেন আপনাদের এখানে লেখা আসছে ফরম্যাট সেলস দ্যাট কন্টেন্ট এ ডেট occurring, মানে আপনি যদি ডেটটাকে দেখতে চান, যেমন আমাদের এখানে অনেকগুলা অপশন আছে। ইয়েস্টারডে, ইয়েস্টারডে আমার কোনো ডেট নাই, আমি যদি টুডে দেই তাহলে টুডের ডেটটা যে সেটা কি হয়ে যাবে, হাইলাইট হয়ে যাবে। সবগুলাতে ২৪-ই দিছি, তাহলে কেন হাইলাইট হচ্ছে না। টুমরো, আচ্ছা আমি ডেটটা একটু উল্টাপাল্টা লিখে ফেলছি, যে মাঝখানে ২ দিয়েছে, আমি আসলে প্রথমে তারিখটা দিছি আর মাঝখানে মাস দিছিলাম, কিন্তু আমাদের এখানে ডেটটা হবে প্রথমে হবে মাস, মাঝখানে হবে তারিখটা। আমি একটু নতুন করে ডেটটা লিখি, এটাকে ডিলিট করে দেই। প্রথমে হবে হচ্ছে মাস ০২/০২/২০২৪, ০৩, সরি।
আচ্ছা, এবার ডেটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে টেক্সট রুলস থেকে আমরা ডেট অপশনে যাব। এখান থেকে আমাদের কিছু অপশন আছে। আমি যদি ইয়েস্টারডে দেখতে চাই, ইয়েস্টারডে নাই, টুডে, আজকের যে ডেটটা, টুডে দেওয়ার পরে আজকের ডেটটা আমাদের এখানে হাইলাইট হয়ে গেছে। তারপর এখানে টুমোরো আছে, টুমোরো মানে কালকে যে ডেটটা আসবে সেটা হাইলাইট হয়ে গেছে। এইভাবে আমরা ডেট গুলাকে দেখতে পারবো। ইন দা লাস্ট 7 ডে, যে লাস্ট 7 ডের মধ্যে যে কয়টা ডেট আছে এগুলা কিন্তু আমাদের হাইলাইট হয়ে গেছে। তারপর এখানে লাস্ট উইক চলে আসছে, দিস উইক, নেক্সট উইক, এভাবে আপনারা কয়দিন আছে বা কি আছে ডেট গুলো আপনারা এক একটা দিয়ে দিয়ে দেখতে পারবেন। যেমন লাস্ট মান্থ এখানে আমি একটাও লিখি নাই, জানুয়ারি মাসে কোনো ডেট লিখি নাই, এই জন্য আসতেছে না। দিস মান্থ যদি দেই তাহলে পুরোটাই হচ্ছে এই মাসেটা লিখেছি, এই জন্য পুরোটা হাইলাইট হয়ে গেছে। নেক্সট মান্থও লিখি নাই, এই জন্য আসেনি। তো এভাবে আপনারা কোনো ডেটের উপরও এভাবে হাইলাইট গুলাকে মানে এই যে কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাপ্লাই করে দেখতে পারবেন। তারপর এখানে আমাদের আছে ডুপ্লিকেট ভ্যালুস। ডুপ্লিকেট হচ্ছে যেমন আমাদের একই নাম যদি দুইবার থাকে বা একই রোল যদি দুইবার থাকে, একই সংখ্যা যদি দুইবার থাকে, তাহলে এগুলা কি হয়ে যায়, ডুপ্লিকেট গুলো আপনার শো করবে। যেমন কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা যদি ডুপ্লিকেট ভ্যালুসে যাই, এখানে আছে যতগুলা ডুপ্লিকেট আছে ডুপ্লিকেট গুলা শো করবে। আর আপনার ইউনিক মানে হচ্ছে কোনোটা মিল, একটার সাথেও মিল নাই, ওইটা আপনার এখানেই হবে। এখন আমি যে সংখ্যাগুলো লিখছি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা না একটা ডুপ্লিকেট আছে। আমি অন্যটার উপর একটু ফরম্যাট করে দেখাচ্ছি। যেমন এই লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে যদি আমি ডুপ্লিকেটে যাই, দেখেন আমি লাস্ট দুইটা ডুপ্লিকেট করেছি, এই জন্য ডুপ্লিকেটটা সিলেক্ট হয়েছে। এখন আমি যদি ইউনিকে যাই তাহলে বাকি সবগুলা সিলেক্ট হবে। ইউনিক মানে হচ্ছে কোনোটার সাথে কোনোটা মিল নেই, এটা ইউনিক একটা ওয়ার্ড, ওইগুলা কি হবে, সিলেক্ট হবে। তো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেলস রুলস থেকে আমরা কি করতে পারবো, এগুলাকে হাইলাইট করতে পারবো, কোনটা কিভাবে আছে, কোনটা কার সাথে মিলে, কোনটা আলাদা আছে, এগুলো আমরা দেখতে পারবো। আচ্ছা, এবার আমরা যাই টপ বটম রুলস। টপ বটম রুলস এর মধ্যে এখানে আছে টপ 10 আইটেম। টপ 10 আইটেম মানে হচ্ছে যেমন আমরা অনেক স্টুডেন্টদের রেজাল্ট শিট করার পরে আমরা কি করি, টপ 10 এর মধ্যে কে কে আছে সেটাকে আমরা দেখতে চাই। তখন সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে টপ বটম রুলস এর মধ্যে টপ 10 আইটেমে যাব। টপ 10 আইটেমের মধ্যে মানে 10 এর আমরা অনেকে এই যে 80 থেকে 90 100 এগুলোর মধ্যে যারা থাকে তাদেরকে আমরা সিলেক্ট করি না যে তারা টপ 10 এ আছে। দেখেন এখানে আমাদের 80 থেকে শুরু করে 80-র উপরে যারা যারা আছে এখানে আমাদের এগুলা শো করে দিচ্ছে। আমি যদি উপরের দিকে যাই, নিচের দিকে যাই, তাহলে আস্তে আস্তে ভ্যালুগুলা কমতে থাকবে। এখন শুধু একদম মানে 90-এর উপরে যারা আছে শুধু তাদেরটা সিলেকশন হয়েছে। তারপর আপনি যখন আস্তে আস্তে বাড়বেন এভাবে দেখেন সিলেকশন গুলা বাড়তেছে। আমি যখন আরো বাড়বো এভাবে আস্তে আস্তে করে আপনি যতর উপরে দেখতে যাচ্ছেন টপ 10, টপ 11, 12 এভাবে আপনারা বাড়িয়ে বাড়িয়ে দেখতে পারবেন কে কেমন কত রেজাল্ট করলো, কে টপ 10 এর ভিতরে আছে, কে টপ 10 এর বাহিরে আছে। তারপর এখানে আছে টপ 10%, এখান থেকেও আপনারা 10% থেকে দেখতে পারবেন। আর এখান থেকে হচ্ছে যত উপরের দিকে যাবেন তত, উপরের দিকে না, হ্যাঁ, এটা আমাদের যে টপ 10 ওইটার মতনই অপশন, এটাও টপ 10% এর মধ্যে যারা 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 আছে সেটাও দেখতে পারবেন। এটা মূলত ইউজ হয়, পার্সেন্টেজটা ইউজ হয় যখন আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করি, অনেকগুলো আইটেম বিক্রি করি, অনেকগুলো আইটেমের মধ্যে যেই যে আইটেমগুলো অনেক বেশি বিক্রি হয় ওই পার্সেন্টেজটা এখানে শো করে। তো এখান থেকে আপনারা যদি এভাবে টপ 10 এর মাধ্যমেও দেখতে পারবেন মানুষের রেজাল্ট, আবার এইভাবেও এটার মাধ্যমেও দেখতে পারবেন কে বেশি পেলো কে কম পেলো। তারপর এখানে বটম 10 আইটেম। বটম মানে হচ্ছে নিচে থেকে কে কম পেলো, যেমন অনেকে আছে 33 থেকে 40 বা 50 বা মানে সব থেকে কম নাম্বার কে পেলো সেটা আমরা যদি দেখতে চাই তাহলে বটম 10 আইটেমে যাব। এই যে দেখেন কম নাম্বার গুলা সবগুলা সিলেক্ট হয়েছে, বেশি নাম্বার গুলা কিন্তু সিলেক্ট হয়নি। তো এইভাবেও যদি আপনারা বাড়তে থাকেন দেখেন আস্তে আস্তে বেশি নাম্বার গুলো সিলেকশন হচ্ছে।
তো মূলত টপ 10 দিয়ে আপনারা হচ্ছে যারা অনেক বেশি পাইছে তাদের রেজাল্টটা দেখতে পারবেন, আর টপ বটম দিয়ে হচ্ছে, সরি টপ না, বটম 10 হচ্ছে যারা যারা কম পাইছে সেটাও দেখতে পারবেন। এই যে বটম 10 আইটেম, বটম 10%, এগুলা দুইটা সেম অপশনই, আপনি চাইলে পার্সেন্টেজ হিসেবে দেখতে পারবেন, চাইলে নর্মাল নাম্বারিং হিসেবেও দেখতে পারবেন। অ্যাবভ অ্যাভারেজ, অ্যাবভ অ্যাভারেজ হচ্ছে যারা ধরেন অ্যাভারেজের মধ্যে মানে ভালো নাম্বার করেছে তাদেরটা সিলেকশন হবে। ভ্যালু অ্যাভারেজ, ভ্যালুর মধ্যে সব থেকে কম পাইছে তাদের নাম্বারগুলো সিলেকশন হবে। মানে অ্যাবভ দিয়ে যারা বেশি পাইছে তাদেরটা দেখতে পারবো, আর ভ্যালু দিয়ে যারা কম পাইছে তাদেরটা দেখতে পারবো। তারপর এখানে কি আছে, এখানে আর অপশন নেই। আচ্ছা, এবার আমরা ডাটা বার্সে যাই। ডাটা বার্স থেকে আমাদের এখানে গ্রেডিয়েন্ট ফিল আছে আর সলিড ফিল আছে। গ্রেডিয়েন্ট ফিলের মধ্যে আমাদের এখানে কিছু স্টাইল দেওয়া, কালার দেওয়া, এগুলা দিয়ে আমরা দেখতে পারবো যে কার এটা যে আমরা চার্ট করি না, যত পার্সেন্ট বেশি বা যত সংখ্যা বেশি ততগুলো এরকম বড় হয়। লাইক আমরা ওয়ার্ডে চার্ট করেছিলাম যে যেমন এই যে আমাদের ওয়ার্ডের ভিতরে ক্যাটাগরি 1 আমার 4 এর উপরে আছে। এখন যদি আমি এটাকে 10 করে দেই তাহলে এটা কি হলো, বড় হয়ে গেল। তো এভাবে আমাদের যে আবার যদি অন্যটাকে যেমন এটাকে আমি 15 করে দিলাম তাহলে এটা বড় হয়ে গেল। তো এইভাবে যে আমরা কে কোনটা বেশি পেলো এটা যদি দেখতে চাই তাহলে আমরা চার্টের মাধ্যমে দেখতে পারতাম। আর এখানে হচ্ছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা ডাটা বার্সের মাধ্যমে দেখতে পারবো কার নাম্বার কত বেশি। যেমন সে 95 পাইছে, এই জন্য পুরোটা কিন্তু ভরাট হয়ে গেছে। কিন্তু এই 95 এর জায়গায় যদি আমি এখন যদি 35 লিখে দেই তাহলে এটা দেখবেন একদম কমে গেছে। আবার যদি এখানে 80 লিখে দেই তাহলে আবার বেড়ে যাবে। তো এইভাবে আপনার নাম্বারিং অনুযায়ী এই বার্স গুলা বাড়বে আবার কমবে। এগুলাকে সিলেকশন করব, ক্লিয়ার রুলস থেকে ক্লিয়ার করে দিব। আচ্ছা, ডাটা বার্স থেকে আমরা এখানে গ্রেডিয়েন্ট ফিল দিলে দেখেন আমাদের গ্রেডিয়েন্ট কালার আসছে, আর সলিড ফিল দিলে নরমাল কালার আসছে। এখান থেকে যদি আমাদের পছন্দ না হয় আমরা মোর রুলস থেকে এখানে থেকে চেঞ্জ করতে পারবো, ডাটা বার স্টাইল চেঞ্জ করতে পারবো, 2 কালার 3 কালার স্টাইল চেঞ্জ করতে পারবো। তারপর এখান থেকে কালার আমরা নিজেদের মতো পছন্দ করে নিতে পারবো। এখান থেকে এগুলো এডিট করে নিজেরা কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা, এরপর আসি কালার স্কেল। কালার স্কেল থেকে যেমন আমি এই যে এই কালারটা দিলাম, এই কালারটা দেওয়ার পরে একটু খেয়াল করুন যারা যারা 90 মানে 90 এর উপরে পাইছে বা 90 পাইছে তাদের একটা কালার গ্রিন কালার। তারপর যেই মানে 90 এর নিচে যারা পাইছে যেমন 80 তাদেরটা কিন্তু গ্রিন কালার থেকে একটু হালকা। আর যারা হচ্ছে 50 পাইছে মানে হচ্ছে তারা খুব খারাপ করছে, রেড সিগন্যাল আসছে। রেড সিগন্যাল মানে তো জানেনই যে সে ডেঞ্জারাস জোনে আছে। তো এটা দিয়ে এটাই বুঝাইছে যে অনেক সময় আমরা যে যারা অনেক বেশি করে তাদেরকে এক কালার হিসেবে সিলেক্ট করি, বা যারা একটু কম মিডিয়াম পাইছে তাদেরকে আরেকটা কালার দিয়ে সিলেকশন করি, আর যারা কম পেয়েছে তাদেরকে রেড কালার দিয়ে বুঝিয়ে দেই যে তারা ডেঞ্জারাস, মানে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়। তো এই ডাটা কালার বার্সের মাধ্যমে আমরা কালারিং দিয়ে এগুলাকে কাস্টমাইজ মানে কালার করে দিতে পারবো। এখানে আমাদের কয়েকটা কালারের অপশন আছে, এখান থেকে যেই কালারটা আপনার পছন্দ হয় ওই কালারটাই আপনি ইউজ করতে পারবেন। এই তারপর আসে আইকন সেট। আইকন সেট থেকে আমাদের কিছু আইকনের স্টাইল দেওয়া। আমাদের এই আইকন সেটের মধ্যে লাস্টেরটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখানে যে বেশি পাইছে তাদের এই যে আমাদের ফোনের চার্জারের মতো, মানে যদি ফুল চার্জ থাকে তাহলে এটা পুরোটা ভরাট থাকে, আর যদি আস্তে আস্তে কমতে থাকে এগুলাও কিন্তু কমতে থাকে। যেমন 80 একটা ঘর খালি হয়ে গেছে, আর 70 এর জায়গায় 2টা ঘর খালি হয়ে গেছে, আর 50 এর মধ্যে কিন্তু নাই। তো এইভাবে আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আইকন সেট থেকে আইকন সেট করতে পারবো, কালার স্কেল থেকে কালার দিতে পারবো, ডাটাবার্স থেকে ডাটাবার্স দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারবো কে বেশি পেলো কে কম পেলো। মানে এগুলোর মাধ্যমে আপনার এই যে রেজাল্ট শিটগুলো আপনারা সবাইকে দেখিয়ে দিতে পারবেন কিভাবে কোনটা কি চেঞ্জ হলো না হলো। এবার আসি আমরা ফরম্যাট টেবিলে। ফরম্যাট টেবিলের জন্য আমি পুরো ঘরটাকে সিলেক্ট করব,
সিলেক্ট করে আমরা ফরম্যাট টেবিলে যাব। আমাদের এখানে কিছু স্টাইল দেওয়া আছে, আমরা যদি এই স্টাইলগুলোকে সিলেকশন করি, মানে এই স্টাইলগুলো দেই, অনেকে যেমন হচ্ছে আমরা যদি নর্মালি এই ঘরটাকে কালার দিতে চাই, তাহলে এখান থেকে কি করতে হবে, কালার দিতে হবে, সরি ফিল কালার থেকে কালার। কিন্তু আমি চাচ্ছি পুরোটা আমার এই যে আলাদা আলাদা করে সিলেকশন করার বা কালার দেওয়ার সময় নেই, আমি চাচ্ছি অটোমেটিক যেন সবগুলা সিলেকশন হয়ে যায়। তখন আমরা এইভাবে সিলেকশন করব, করে ফরম্যাট টেবিল থেকে যেই কালারটা ভালো লাগবে ওই কালারটা ক্লিক করে এখান থেকে ওকে দিয়ে দিব, তাহলে ওই ফরম্যাটটা এখানে ওপেন হয়ে যাবে। টেবিল স্টাইল থেকে আমরা এখান থেকে আরো টেবিল স্টাইল গুলাকে চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন আমার এগুলা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এখান থেকে যেটা ভালো লাগে ওইটাই আমরা দিতে পারবো, যদি পছন্দ না হয় তাহলে ক্লিয়ার দিয়ে দিলে চলে যাবে। আচ্ছা, তারপর এখানে আমাদের কিছু ফরম্যাট টেবিল দেওয়া আছে, এগুলা এখান থেকে আমরা নিতে পারবো, যদি এখান থেকে পছন্দ না হয় আমরা এই যে এখান থেকেও কালার গুলাকে নিতে পারবো। যেমন এখানে ব্যাড, গুড, ন্যাচারাল, ক্যালকুলেশন, আপনাদের এখানে মোড়ে যদি ক্লিক করেন আরো কিছু অপশন দেওয়া আছে, আপনি এখান থেকে কাস্টমাইজ করে আচ্ছা, যেমন এই ম্যাথ এই লেখাটাকে আপনি সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে, সরি এখান থেকে এই যে এই মোড়ে যাবেন, মোড থেকে যদি ওয়ার্নিং টেক্সট দেন তাহলে এটা ওয়ার্নিং টেক্সট হিসেবে রেড কালার হয়ে যাবে। মানে এখান থেকে মূলত আপনি স্টাইল গুলাকে চেঞ্জ করতে পারবেন, ফরম্যাট টেবিল থেকে স্টাইল চেঞ্জ করতে পারবেন, এই স্টাইল থেকেও স্টাইল চেঞ্জ করতে পারবেন। তারপরে যেমন এগুলো হচ্ছে হেডিং, মানে হচ্ছে এগুলো হচ্ছে যেহেতু আমাদের এক একটা সাবজেক্টের নাম, আপনি চাইলে এই স্টাইল থেকে মোড়ে যে হেডিং হিসেবে এগুলা ইউজ করতে পারেন। এখানে হেডিং এর কিছু স্টাইল দেওয়া আছে, টাইটেল হিসেবে ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা মূলত কোনো লেখার পরে কি করতে পারবো, এগুলাকে স্টাইল করতে পারবো। এখানে কিছু কালার দাও, আমরা কালার গুলাকেও নিতে পারবো। আপনার যেভাবে যেটা ভালো লাগে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা, এবার আসে ইনসার্টে। ইনসার্টে দেখেন, একটু মনোযোগ দিয়ে, আচ্ছা আপনারা কি সবাই শুনতেছেন? জি ম্যাডাম, জি। আমার মাঝখানে ওই জি ম্যাডাম। ইন্টারনেট শেষ হয়ে গেছিল, তো আমি যে ইন্টারনেট দিয়ে করাচ্ছিলাম আমার খেয়াল নেই, এই জন্য হয়তো নেট সমস্যা করছিল হয়তো। আচ্ছা, এবার আমরা দেখব, আমি এই ঘরটাকে ডিলিট করে দিই। আমরা যদি কোনো লেখা প্লাস বর্ডার সহ ঘরটাকে মুছতে চাই, নরমালি যদি কোনো টেক্সট মুছতে চাই তাহলে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে হবে, আর যদি এই বর্ডার সহ মুছতে চাই তাহলে সিলেক্ট করে এই যে উপর থেকে ডিলিট দিতে হবে। আচ্ছা, এখন আসি আমাদের ইনসার্টের মধ্যে কি কি অপশন আছে। ইনসার্টের মধ্যে আমাদের অপশন আছে ইনসার্ট সেলস, তারপর ইনসার্ট শিট রো, ইনসার্ট শিট কলাম, আর আরেকটা হচ্ছে ইনসার্ট শিট। আচ্ছা, আমরা ফার্স্টে দেখবো ইনসার্ট সেলস। ইনসার্ট সেল মানে হচ্ছে আপনার দেখা যায় যে আপনি মাঝখানে একটা ঘর ফাঁকা দরকার, মানে এই ঘরটা আপনার ফাঁকা দরকার আর এই ঘরগুলো আপনার ডান সাইডে নেওয়া দরকার। তখন আপনার কি করতে হবে, সবগুলা মুছে দেন ডান দিকে নিতে হবে আর এই ঘরে অন্য কিছু লিখতে হবে। কিন্তু আপনি চাচ্ছেন যে নর্মালি এই ঘরটা ফাঁকা হয়ে যাক আর বাকি লেখাগুলো ডান সাইডে চেপে যাক, তখন আপনি কি করবেন, যেই ঘরটা আপনার ফাঁকা দরকার ওই ঘরে কার্সরটা রেখে আপনি ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে ইনসার্ট সেল। ইনসার্ট সেলে যাওয়ার পরে দেখেন আপনার একটা অপশন আসছে, সেটা হচ্ছে শিফট সেলস রাইট। আপনি কি এই বাকি ঘরগুলাকে যে ডান সাইডে নিতে যাচ্ছেন নাকি নিচের দিকে নিতে যাচ্ছেন, কোনটা নিতে যাচ্ছেন? যেমন আমি যদি শিফট সেলস রাইট দিয়ে ওকে দেই তাহলে দেখেন আমার এই ঘরটা ফাঁকা হয়ে গেছে আর লেখাগুলো ডান সাইডে চলে গেছে। বুঝতে পেরেছেন এটা? জি মানে ম্যাম, হচ্ছে আপনি কোন একটা আরেকবার বুঝাতেন। জি, আরেকবার বলেন। যেমন ধরেন আপনি একটা লেখা লিখে ফেললেন, হ্যাঁ, এখন যেমন এইখানে আপনার অন্য একটা রুল নাম্বার হবে আর এই রুল নাম্বারটা নিচে যাবে, এটা নিচে যাবে, এটা মানে এইভাবে এক একটা করে নিচে চলে যাবে, কিন্তু আপনার এই ঘরটা ফাঁকা দরকার, এই ঘরটা।
তখন আপনি এখানে কার্সরটা রেখে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে ইনসার্ট সেল, ইনসার্ট সেলে যাওয়ার পরে আপনার এখানে অপশন আসছে আপনি যে এই 26,000 যে সংখ্যাটা, এটাকে আপনি ডানে নিতে চান নাকি নিচে নিতে চান, আর এই ঘরটা ফাঁকা করতে চান, আপনি কোনটা চান? এখন আমি এটাকে নিচে নিব, তাহলে কি দিব? শিফট সেলস ডাউন, ডাউন দিয়ে ওকে দিলে এইটা নিচে যে এখানে ঘরটা ফাঁকা হয়ে যাবে। এবার বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, তারপর আমাদের এখানে অপশন আছে ইনসার্ট শিট রো, ইনসার্ট এখানে শিট। আরেকটা প্রশ্ন, এখানে আরেকটা প্রশ্ন আছে ম্যাডাম, যে যে ঘরে আমি যে যে সংখ্যাতে একটা নাম থাকলো, কিন্তু হুম, ওই নামের ঘরে তো ওই সংখ্যা থাকবে, কিন্তু ওই সংখ্যাটা যে নিচে চলে আসলো, এটা সমস্যা না? এটা ওইটার জন্য তা আলাদা আমি দেখাচ্ছি। আমরা যদি কোনো মানে ধরেন এখানে রাজু, রাজুর রোল নাম্বার হচ্ছে 25,000, কিন্তু আপনি ভুলে এখানে 24,000 মানে টিপোর রোলটা এখানে লিখে ফেলছেন, রাজুর রোলটা এখানে লিখে ফেলছেন, এরকম কিন্তু আমাদের হয় অনেকগুলো লিস্ট লিখতে গেলে মাঝখানে কোনো মিস্টেক হয়ে যায়। কিভাবে বুঝাবো? যেমন আপনি এই নামগুলা লিখছেন, লিখার পরে এই নামের সাথে সাথে আপনি এখানে এই রোল নাম্বার গুলা লিখতেছেন, লিখতে লিখতে আপনি কি করছেন, রবিউলের রোল নাম্বারটা না লিখে রবিউলের জায়গায় আপনি রাজুরটা লিখে ফেলছেন, আর রাজুরটার জায়গায় টিপুরটা লিখে ফেলছেন, মানে এইভাবে একটা মাঝখানে গ্যাপ দিয়ে আপনি বাকিগুলা লিখতেছেন লিখতেছেন লিখতেছেন, লাস্টে দিয়ে দেখলেন আপনার এই ঘরটা ফাঁকা, যেমন এই ঘরটা ফাঁকা আপনি আর পাচ্ছেন না, তার মানে মাঝখানে আপনার কোনো একটা রুল গ্যাপ গেছে। তো যেই ঘরে গ্যাপ গেছে সেই ঘরের লিখার জন্য কি আপনি বাকিগুলা মুছে ফেলবেন, মুছে আবার নতুন করে লিখবেন? তখন সেটা না করে আপনি মাঝখানে কি করবেন, একটা সেল বাড়াবেন। কিভাবে? যেমন আমি এই ঘরটা দরকার, তখন আপনারা ইনসার্ট থেকে ইনসার্ট সেল, শিফট সেল ডাউন, ডাউন দিয়ে ওকে দিলে দেখেন আমার এটা নিচে চলে গেছে আর মাঝখানে একটা ঘর ফাঁকা হয়ে গেছে। তো এখানে আপনার যে রুলটা বাদ যাবে ওই রুলটা আপনি লিখে দিতে পারবেন। যেমন এখানে আমি দিলাম 25,003। তো এভাবে কোনো মানে কোনো লিস্ট তৈরি করে ফেলার পরে যদি আপনার মনে হয় যে মাঝখানে একটা সেলফ ফাঁকা দরকার বা একটা কলাম দরকার, একটা রো দরকার, সেগুলো আমরা কিভাবে বাড়াবো সেটা হচ্ছে আমরা ইনসার্ট থেকে দেখব। যদি ম্যাডাম পুরো ঘরটা চাই, গত ক্লাস আমি যেটা জিজ্ঞেস করলাম, রবিউলের পুরো ঘরটাই আমার খালি দরকার, রবিউল নামটাই থাকবে, রবিউলের পুরো ঘরটা আমার রাজুর ঘরের দরকার, রাজুরটা নিচে আনা দরকার, তখন কি আপনার ওই যে ইনসার্টে গেলে ওইটা দিলে হয়ে যাবে, পুরো ঘরটা খালি হয়ে যাবে? না না, এই যে পুরো ঘরটা কিভাবে ফাঁকা করব সেটা আমরা এখন দেখব। এগুলাতে বলা হয় সেল, আমরা তো এতক্ষণ সেলটা কিভাবে ফাঁকা করব সেটা দেখছি, আর এখন দেখবো একটা রো একটা কলাম যদি ফাঁকা দরকার হয় তখন কিভাবে ফাঁকা করব। যেমন হচ্ছে রবিউল আর রফিক, এই দুইটা ঘরের মাঝখানে আমার আরেকটা ঘরের দরকার, যেমন আমি এখানে শফিক লিখবো আবার, তো শফিক লেখার জন্য আমার এখানে আরেকটা ঘর দরকার। তখন আমরা যেখানে দরকার এখানে কার্সরটা রাখবো, কার্সর রাখার পরে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট শিট রো, ইনসার্ট শিট রোতে ক্লিক করার পর দেখেন আমার এই যে রফিক আর রবিউলের মাঝখানে একটা ঘর চলে আসছে। বুঝতে পেরেছেন? জি ম্যাম, জি। এটা হচ্ছে রো। আর যদি আমার যেমন হচ্ছে এই রোল নাম্বার, যেমন বাংলার আগে আমার একটা কলাম দরকার, তখন আমরা ইনসার্টে যাব, ইনসার্ট শিট কলামে যাব, তাহলে এই যে আমার একটা রো কলাম কিন্তু চলে আসছে, দেন আমি এখানে আরো একটা অপশন লিখে দিতে পারি। এখন ধরেন আপনার এই যে রবিউল রফিক শফিক এরকম, মানে এইগুলার মধ্যে আপনার আরো তিনটা রো দরকার, কয়টা রো দরকার? তিনটা একসাথে দরকার। তখন আপনি যে কয়টা দরকার ওই কয়টা ঘরকে একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট এখান থেকে না, এই যে এখান থেকে সিলেক্ট করবেন, এই যে 14, এই 1 2 3 যেদিক থেকে লিখা সেদিক থেকে সিলেক্ট করবেন। যেমন আমার দরকার হচ্ছে 11 12 13 14, মানে 4টা রো দরকার। তাহলে আমরা এই 4টা রো একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্ট, ইনসার্ট থেকে ইনসার্ট শিট রো, তাহলে দেখেন আমার 4টা রো সিলেকশন হয়ে মানে চলে আসছে। তো যতগুলা ঘর দরকার আমরা ততগুলাকে আনতে পারবো। সেম ভাবে আমাদের যদি মাঝখানে আরো দুইটা কলাম প্রয়োজন পড়ে তাহলে আমরা মূলত দুইটা কলাম একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্ট, ইনসার্ট শিট কলাম দিলাম আর এখানে দুইটা কলাম কিন্তু চলে আসছে। জি তো ম্যাডাম, এভাবে সিলেক্ট করার সময় কি শিফট ধরতে হবে নাকি? না না, আমাদের এক্সেল এর মধ্যে সিলেক্ট করার সময় শিফট ধরা লাগে না, নরমালি আমরা এই যে এখান থেকে টেনে ধরবো, এখান থেকে না কিন্তু
একটু খেয়াল করুন, আমরা যখন এগুলা থেকে সিলেকশন করতেছি তাহলে যে কয়টা ঘর সিলেক্ট করতেছি শুধু ওই কয়টাই সিলেকশন হচ্ছে, কিন্তু আমরা যখন এই যে উপর থেকে সিলেকশন করতেছি তখন কিন্তু পুরা একদম যত একদম লাস্ট 10,48,576টা রো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে এই যখন এখান থেকে সিলেকশন করতেছি। বুঝতে পেরেছেন? জি তো ম্যাম, আমাদের জি। সিলেকশনের মধ্যে পার্থক্য আছে। সিলেকশনটা হচ্ছে যদি আমি পুরা যেমন আমি চাচ্ছি এখান থেকে দুই এখান থেকে দুইটা এবং চারটা ঘরকে সিলেক্ট করে আমি বর্ডার থেকে অল বর্ডার দিতে, তাহলে দেখেন শুধু এই যে কয়টা ঘর সিলেক্ট করেছি শুধু ওই কয়টাই হয়েছে। কিন্তু আমি যদি এই পি ঘরটাকে মানে পি এর মধ্যে সিলেকশন করি করে অল বর্ডার দেই, তাহলে একদম আমি যত নিচে মানে একদম আমার 10,48,576টা রো কিন্তু অল বর্ডার হয়ে গেছে। তার মানে আমরা যদি একদম পুরো রোটা সিলেক্ট করতে চাই তাহলে এই যে এ বি সি এগুলাতে ক্লিক করব। আর যদি নর্মালি একটা দুইটা সিলেকশন করতে চাই তাহলে এখান থেকে ধরে সিলেক্ট করব। বুঝতে পেরেছেন? জি ম্যাম, জি। তাহলে ইনসার্টের মাধ্যমে আমাদের যদি কলাম দরকার পড়ে কলাম নিতে পারবো, যদি রো দরকার পড়ে রো নিতে পারবো। তারপর আমাদের এখানে অপশন আছে ইনসার্ট শিট। ইনসার্ট শিটের মধ্যে যেমন আমার এখানে কোন কত মানে কয়টা শিট আছে, একটা, যেমন এই যে একটু খেয়াল করুন নিচের দিকে এখানে আছে শিট 1, আমি আরেকটা শিট চাচ্ছি, তখন আমরা ইনসার্ট থেকে ইনসার্ট শিট, দেখেন আমার এখানে শিট 2 চলে আসলো। আগেরটা ছিল শিট 1 আর এখন এটা হচ্ছে শিট 2। ম্যাম এটা তারপর আরেকবার একটু বুঝিয়ে দেন, আর একবার একটু। আচ্ছা, আমাদের যদি নতুন নতুন শিট দরকার পড়ে, যেমন আমি এইটার মধ্যে আমি এই কাজটা করলাম, আমি আরেকটা শিটের মধ্যে আমি আরেকটা হিসাব নিকাশ করব, দেন আমার আরো একটা শিট দরকার। নতুন নতুন যখন শিট দরকার পড়ে তখন আমরা ইনসার্ট থেকে ইনসার্ট শিটে ক্লিক করলে আমাদের নতুন নতুন শিট বাড়তে থাকবে। যেমন এখানে শিট 1, শিট 2, শিট 3, যদি আরো দরকার পড়ে ইনসার্ট থেকে আরো শিটে ক্লিক করব। দেখেন এখন 4টা শিট চলে আসছে। এখন আপনি চাইলে আরেকভাবে শীট বাড়াতে পারবেন, সেটা হচ্ছে এই যে প্লাস চিহ্ন ক্লাসের মধ্যে পাবে, ক্লিক করলে হবে। এই প্লাসের মধ্যে যত ক্লিক করতে থাকবেন তত আপনার শীট বাড়তে থাকবে। দেন আপনি এক একটা শীটের মধ্যে এক একটা কাজ করতে পারবেন। শিট কপি করাটা একটু দেখাই দিন। হ্যাঁ, দেখাবো দেখাবো, ওই যে অপশন আসতেছে সামনে। ম্যাডাম, ডিলিট করার জন্য? হ্যাঁ, ডিলিট মাউস করাও যায়, বাটন ডিলিট ক্লিক করে করে দেখাই দিব। তারপরে আমাদের এখানে আছে ডিলিট অপশনটা। ডিলিট অপশনের মধ্যে যেমন আমি এই ডেট লেখাগুলোকে ডিলিট করে দিতে চাচ্ছি, তাহলে সিলেক্ট করব। সিলেক্ট করে ডিলেটে যখন ড্রপ ডাউনে ক্লিক করব আমাদের এখানে লেখা আসছে ডিলেট সেল। যদি আমরা ডিলেট সেল দেই, ডিলেট সেল দেওয়ার পরে আমাদের এখানে অপশন আসছে শিফট সেলস লেফট। আমি কি এই সেলটা কি বাম দিকে শিফট করতে যাচ্ছি? তারপর হচ্ছে শিফট সেলস আপ, আমি কি উপরের দিকে শিফট করতে চাচ্ছি? মানে আপনি এখান থেকে যদি মানে আপনি চাচ্ছেন এই এন নাম্বার কলামের এই ঘরগুলা ফাঁকা হয়ে যাবে আর এই ডেটগুলা ডান সাইডে বা বাম সাইডে শিফট হয়ে যাবে, তখন আপনি যদি শিফট সেলস লেফট দিয়ে ওকে দেন তাহলে এগুলা লেফট সাইডে শিফট হয়ে যাবে। ডিলিট হয়ে গেল। জি শরীফ ভাই, আপনারা একটু স্পিকারটা বন্ধ করেন। আচ্ছা, পুরোপুরি ডিলিট হয়ে গেছে। আমরা যদি এইগুলাকে ডিলিট থেকে ডিলিট সেলস দেই তাহলে এই যে সেলস গুলো ডিলিট হয়ে যাবে। আমি তো সবগুলা সিলেক্ট করেছি, আমি যদি একটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট সেলস দেই তাহলে শুধু একটা ডিলিট হবে। আপনি যতগুলা সিলেক্ট করবেন ততগুলাই ডিলিট হবে, কিন্তু এটা তো ডিলিট হওয়ার কথা না, যেহেতু এটা রাইট সাইডে শিফট হওয়ার কথা, রাইট সাইডে চলে যাওয়ার কথা, বাট হলো না কেন? আচ্ছা, ডিলিট শিট রো, আমরা ডিলিট শিট রোতে যাব, ক্লিক করলে আমাদের যেইগুলা ডিলিট হয়ে যাবে রো গুলা। এখানে আছে ডিলিট শিট কলাম,
যদি কলাম দেই তাহলে কলামও ডিলিট হয়ে যাবে। মানে মূলত আমাদের এই যে ডিলিটের অপশনটা, এটা থেকে আমরা যদি যে মানে রো চাইলে রো ডিলিট করতে পারবো, তারপর হচ্ছে কলাম চাইলে কলামও ডিলিট করতে পারবো। তারপর এখানে আমাদের ডিলিট শীট আছে। ডিলিট শীটটা হচ্ছে এই যে আপনি কে যেন প্রশ্ন করেছিল যে শীটগুলা কিভাবে ডিলিট করব। এই যে শীটটাকে সিলেক্ট করে আমরা যদি ডিলিট থেকে ডিলিট শীট দেই, ডিলিট হয়ে গেল। যেমন 4 নাম্বারটা আমি ডিলিট করে দিব, সিলেক্ট করে ডিলিট শীট। এখান থেকে এত কষ্ট করে সিলেকশন করে ডিলিট থেকে ডিলিট শীটে ক্লিক না করে আপনার যেটা ডিলিট করার প্রয়োজন পড়ে সেখানে মাউসের রাইট সাইডে ক্লিক করে আপনি ডিলিট দিয়ে দিতে পারবেন। যেগুলা যেগুলা প্রয়োজন নাই সেগুলোকে মাউসের রাইট সাইডে ক্লিক করে ডিলিট। তারপর এখানে আছে আমাদের ফরম্যাট। ফরম্যাটের মধ্যে এখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে। প্রথম অপশন আছে হচ্ছে রো হাইট। রো হাইটটা হচ্ছে আমাদের রো কোনগুলাকে বলা হয়, যেমন এগুলাকে কি বলা হয়, রো। যেমন এই যে এগুলাকে বলা হয় রো। তো আমি যদি এই যে রো গুলাকে সিলেক্ট করলাম, এই চারটা রোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ফরম্যাট থেকে রো হাইটে গেলাম। রো হাইট থেকে দেখেন আমার এখানে হাইটটা কত দেওয়া। হাইট মানে কি, এই যে ঘরটা আমার এই যে বড়, এই বড় কতটুকু দেওয়া হাইটে 15 দেওয়া। এটাকে যদি আমি 25 দিয়ে ওকে দেই তাহলে দেখেন আমার রো এর যে ঘরগুলা কতখানি বড় হয়ে গেছে। আবার যদি অটো ফিট রো দেই, অটো ফিট রো হচ্ছে মানে ওই বাকিগুলোর মতো কি হয়ে যাবে, একদম ফিট হয়ে যাবে। অটো ফিট রো দিলে দেখেন নরমাল হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে রো এর গুলাকে বড় করতে পারবেন আবার ছোট করতে পারবেন। যেমন এই যে এগুলাকে আমি সিলেক্ট করে তো আমি এখান থেকে বড় করলাম, এই ফরম্যাট থেকে রো হাইট থেকে আমি এটাকে 20 দিয়ে বড় করলাম। বাকিগুলার তুলনায় কিন্তু এটা একটু বড় হয়ে গেল। এখান থেকে আমরা বড় করতে পারবো। আবার চাইলে আমরা যেই ঘরগুলা চাচ্ছি ওই ঘরগুলাকে সিলেকশন করে এখান থেকে একটা বড় করলে সব বাকিগুলো সেম ভাবে বড় হয়ে যাবে। এটা বুঝতে পেরেছেন লাস্ট যেটা দেখাইছি? আমরা চাইলে এভাবে যতগুলা ঘর বড় দরকার ততগুলা ঘরকে সিলেক্ট করে আমরা ফরম্যাট থেকে রো হাইট থেকেও বাড়াতে পারবো। আবার চাইলে আমরা এই যে এখান থেকে সিলেক্ট করবো, এই যে সংখ্যাগুলা থেকে 9, 10, 11, 12 এগুলা থেকে সিলেকশন করে যে কোনো একটা ধরে আমি যেই সাইজ দিব বাকি সবগুলা ওই সাইজ হয়ে বড় হয়ে যাবে। দেখেন এই যে এই রো গুলার তুলনায় এই রো গুলা কিন্তু অনেক বড়। তো এইভাবে আমরা রো এর মাপ বাড়াতে পারবো আবার কমাতে পারবো। সেম ভাবে আমার যদি কলাম গুলা বড় ছোট দরকার পড়ে, যেমন আমি রোল নাম্বার আর নেম এই দুইটা কলামকে অনেক বড় করব, সিলেকশন করে ফরম্যাট থেকে কলাম উইথে যাব। কলাম উইথ থেকে আমি এটাকে 15 দিলাম, 15 দিয়ে ওকে দিলাম। দেখেন আমার এই যে নেম আর রোলের ঘরটা কত বড় হয়ে গেল কলাম দুইটা। বাকিগুলা কিন্তু ঠিকই আছে, শুধু যে দুইটা ঘর সিলেক্ট করেছি শুধু ওই দুইটা ঘরই আমার বড় হয়ে গেছে। তারপর এখানে আছে আমাদের অটো ফিট কলাম উইথ। অটো ফিট হচ্ছে যেমন আপনি এটাকে যদি বড় দিয়ে দেন, যেমন এই দুইটা আমাদের বাকিগুলোর তুলনায় কি আছে, বড় আছে। এখন আমি চাচ্ছি এগুলো অটো ফিট হয়ে মানে বাকিগুলোর মতো ঠিক হয়ে যাবে। তাহলে সিলেকশন করে ফরম্যাট থেকে অটো ফিট কলাম দিয়ে দিব, তাহলে এগুলা অটো ফিট হয়ে যাবে। তারপরে আমাদের এখানে অপশন আছে ডিফল্ট উইথ। ডিফল্ট উইথটা হচ্ছে যেমন একটা কলামের মাপ কত আপনি জানেন না, তখন আপনি ডিফল্ট উইথ থেকে কি করতে পারবেন, একটা মাপ মানে মাপ দেখতে পারবেন। যেমন এই কলামটা যদি এই কলামের মাপ কত এই মাপটা আপনি জানেন না, এটা দেখতে চাইলে ফরম্যাট থেকে ডিফল্ট উইথ থেকে আপনি মাপটা দেখতে পারবেন। যেমন এই যে স্ট্যান্ডার্ড কলাম উইথ হচ্ছে 8.43। এখান থেকে কোনো চেঞ্জ হবে না, জাস্ট আপনি মাপটা দেখলেন। আচ্ছা, এবার আমরা দেখবো হাইট এন্ড আনহাইট। হাইট এন্ড যেমন আপনি এই ডেটের ঘরটাকে সিলেকশন করে ফরম্যাট থেকে হাইট আনহাইট থেকে হাইট রো দিলেন, তাহলে রো গুলা কি হয়ে গেল, হাইট হয়ে গেল। তারপর আপনি এখান থেকে হাইট কলাম দিলে কলামটাকে হাইট হয়ে, একটু খেয়াল করুন। যেমন আমি এগুলাকে যখন আমি সিলেকশন করে
সিলেকশন করলাম কোন কোন ঘরগুলা 9, 10, 11, 12, 13, মানে একদম 9 থেকে 17 পর্যন্ত সিলেক্ট করলাম। করে এগুলাকে আমি হাইট থেকে হাইট রো দিয়ে দিলাম। দেখেন আমার 9 থেকে 13 পর্যন্ত কলামগুলা কিন্তু আর দেখা যাচ্ছে না, এখান থেকে 8 এর পরে 18 চলে আসছে, তার মানে বাকি ঘর রো গুলা হাইট হয়ে গেছে। সেম ভাবে আমি এখান থেকে যদি কলামগুলা হাইট দিয়ে দিই, তাহলে যতগুলা কলাম সিলেক্ট করব, যেমন এই কলামগুলো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কলাম হাইট দিয়ে দিলাম, তাহলে কলামগুলো কিন্তু হাইড হয়ে যাবে। এফ এর পরে এল চলে আসছে, মাঝখানের ওয়ার্ডগুলা কিন্তু নাই। তো এইভাবে আমরা চাইলে কোনো রো আবার কলাম কি করতে পারবো, হাইড করতে পারবো। আবার হচ্ছে শীট, আমি যদি হাইড শীট দিয়ে দিই, তাহলে 1 নাম্বার শীটটা কিন্তু পুরোপুরি হাইড হয়ে গেছে, নাই। ফরম্যাট থেকে এবার আনহাইড রো দিলে, রো আমার প্রথমে শীটটাকে আনহাইড করতে হবে। প্রথমে আমি আনহাইড শীট দিলাম, আমার প্রথম 1 নাম্বার শীটটা কিন্তু চলে আসছে। এবার আমরা এখান থেকে রো দিলে রো গুলো আসবে, কলাম দিলে কলামগুলো আসবে। রো গুলো আসতেছে না কেন? আচ্ছা, আমার এখানে রো গুলা কেন যেন আনহাইড হচ্ছে না? আপনাদের যদি আপনাদের পিসিতে এই সমস্যা হয় কিনা দেখেন। যদি আনহাইড না হয়, এই যে আমাদের এখানে একটা বার দেখা যাচ্ছে, এই বার গুলাকে টান দিলেই বাকিগুলা কিন্তু চলে আসতেছে, কিন্তু আনার মতো সময় আমার নাই, ক্লাসের টাইম এমনিতে শেষ হয়ে যাচ্ছে, আমাদের টপিক শেষ করতে হবে। তারপর আসে আমাদের এখানে রিনেম শিট। রিনেম শিটের মধ্যে মানে এই যে আমাদের শিটটা, এই শিট 1টাকে আমি একটা নাম দিতে চাচ্ছি শিট 1 এর বদলে, সেটাকে আমরা এখান থেকে দিতে পারবো। এখান থেকে আমি রিনেম শিট থেকে, এই যে আমার এখানে কিন্তু এডিট মানে সিলেক্ট হয়ে গেল। এখন আমি এখানে যদি ক্লাস 3 দিয়ে এন্টার প্রেস করি, তাহলে এটা ক্লাস 3 নামে সেভ হয়ে গেল। তাহলে শিট 1 কে আমি ক্লাস 3 নামে সেভ করলাম। এটাকে আমরা ফরম্যাট থেকে রিনেম দিতে পারি, আবার মাউসের রাইট সাইডে ক্লিক করেও রিনেম দিতে পারি, আবার আমরা ডাবল ক্লিক করেও এখানে রিনেম দিতে পারি। তারপর এখানে আছে মুভ অর কপি শিট। এই কপিটাকে মানে এই ক্লাস 3টাকে আমি মুভ করতে যাচ্ছি আর কপি করতে যাচ্ছি। মুভ অর কপি মানে কি, এখানেও থাকবে আবার আরেক জায়গায় মুভ মানে কপি হয়ে মুভ হয়ে যাবে, মানে আরেকটা শিট তৈরি হয়ে যাবে। আমরা এখান থেকে যদি মুভ অর কপি দিয়ে দেই, দিয়ে দেওয়ার পরে আপনি এখানে যতগুলো শীট নিছেন ততগুলো অপশন আসবে। যেমন আমি এখানে শীট কোনটা চাচ্ছি, শীট 1 চাচ্ছি, মানে ক্লাস 3 যে নামটা ওইটা চাচ্ছি, ওইটাকে সিলেক্ট করে আমি ক্রিয়েট এ কপিতে ক্লিক করব। ক্রিয়েট এ কপি দিয়ে ওকে দিব। তাহলে দেখেন এখানে ক্লাস 3 ক্লাস 2 একই শীট দুইবার কপি হয়ে গেছে। ম্যাডাম ওই আনহাইডটা কিন্তু আপনার পুরো শীটটাকে সিলেক্ট করে আনহাইড দিলে এগুলো আনহাইড হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, মুভ অর কপি যে জিনিসটা করলাম, ফরম্যাট থেকে আমরা এখান থেকে মুভ অর কপি করলাম। মুভ অর কপি করে আপনি যেই শীটটা কপি করতে যাচ্ছেন, যেমন আমরা তো ক্লাস 3 যেটা এটাকে কপি করছি, এখন যদি আমি ক্লাস 8টাকেও সিলেক্ট করে ফরম্যাট থেকে মুভ অর কপি দিয়ে সিলেকশন করে ক্রিয়েট এ কপি দিয়ে ওকে দিই, তাহলে শীট শীট মানে শীট 8 তো আছেই, প্লাস শীট 8 2 চলে আসছে, মানে একই শীট দুইবার কপি হয়ে গেছে। এটাকে আমরা এখান থেকেও করতে পারি, আবার এটাকে আমরা মাউসের রাইট সাইডে ক্লিক ব্যাকওয়ার্ডে করে ক্লিক করে মুভ অর কপিতেও দিতে পারি। দারুন ম্যাডাম, এটা আমি লাস্টে নিব এখান থেকে। তাহলে জি জি, বুঝি নাই। এই শীটটা আমি কপি করে লাস্টে নিয়ে যাব, সামনে দুটো শীট আছে এই দুটোর পরে নিয়ে যাব, 3 নম্বরে এটা যাবেন।
হ্যাঁ, যেমন আপনি এই শীট 8টা আপনি ক্লাস 3 পরে মানে 3 পরে জি পরে দিতে চাচ্ছেন, তাই না? জি। এই শীটটাকে আপনি ধরে জাস্ট এখানে ছেড়ে দিবেন। না ওইভাবে তো হয় যে মাউসের রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ, অনেকভাবেই তো করা যায়। মানে ওটা সহজ আর কি। আপনি ওটা যেটা দেখাইছেন ওখানে আপনার যে ক্রিয়েট এ কপি, মুভ টু এন্ড, ওটা দিলে হবে মুভ টু এন্ড। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দিবে, আমি তো দেখাচ্ছি, আস্তে আস্তে দেখাচ্ছি। নর্মালি আমরা এমনিতেও জাস্ট ধরে, যেমন একটা শীট থাকলো এখানে, আমি এই 8টাকে ধরে আমি এখানে ছেড়ে দিলাম, তাহলে এখানে চলে আসবে। যেটা আগে চাই ওইটা আগে দিতে পারবো, যেটা পরে চাই সেটা পরে দিতে পারবো। দেন আবার হচ্ছে এই যে যেমন আপনি যেটা বললেন মুভ অর কপি থেকে হ্যাঁ, মুভ টু মুভ ইন টু দিয়ে এন্ড, ওকে দিয়ে দিলে আবার ক্রিয়েট এ কপি, জি। লাস্টে চলে যাবে। তারপর এখানে আছে ট্যাব কালার। ট্যাব মানে হচ্ছে আমাদের এই শিটের যে ট্যাব গুলাকে, এগুলা বোঝানো হয়েছে, এগুলাকে আমরা কি করতে পারবো, কালার ইউজ করতে পারবো। সিলেক্ট করে ফরম্যাট ট্যাব কালার থেকে, যেমন এটাকে একটা কালার দিলাম, আবার এটাকে সিলেক্ট করে ফরম্যাট থেকে ট্যাব কালার থেকে এখানেও একটা কালার দিলাম। মূলত ট্যাব কালার দিয়ে আমরা কি করতে পারবো, এই শিট গুলাকে কালারিং করতে পারবো। আপনি অফিসিয়ালি যখন কোনো কাজ করবেন তখন এগুলাকে যদি কালারিং করে কাজ করেন তাহলে আপনাদের মানে দেখতে সুন্দর দেখা যাবে। এখানে আছে আমাদের প্রোটেক্ট শিট। প্রোটেক্ট শিটটা হচ্ছে, যেমন আপনি এই শিটটাকে সিলেকশন 3 নাম্বার যেটা শিটটাকে সিলেক্ট করে ফরম্যাট প্রোটেক্ট শিট থেকে আপনি এখানে আপনাদের অপশন চাচ্ছে আপনি কি কি প্রোটেক্ট করতে যাচ্ছেন, মানে কেউ যাতে এটার মধ্যে কোনো রকম কোনো এডিটিং করতে না পারে, এই জন্য এটাকে আপনি প্রোটেক্ট দিয়ে দিবেন। যেমন আপনার এখানে সিলেক্ট লক সেল, সিলেক্ট আনলক সেল, ফরম্যাট সেল। ফরম্যাট হচ্ছে আপনি যদি কোনো সেলের মানে কোনো কলামের মধ্যে যদি ফরম্যাটিং ইউজ করে থাকেন সেটাও লক হয়ে যাবে। ফরম্যাট কলাম, ফরম্যাট রো, সবগুলোর মধ্যে যদি আপনি টিক দিয়ে, যেমন ডিলিট কলামও কেউ ডিলিট করতে পারবে না, ডিলিট রো ডিলিট করতে পারবে না, মানে এখান থেকে সবগুলাকে সিলেকশন করে আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে একটা। যেমন আমি এখানে একটা 1 2 3 4 একটা পাসওয়ার্ড দিয়ে ওকে দিলাম। আমার এই পাসওয়ার্ডটাকে আবার রিপাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি আবার 1 2 3 4 দিয়ে ওকে দিলাম। তো এখন যদি আমি এগুলাকে কোনো রকম কোনো এডিটিং করতে যাই, দেখেন আমার এডিটিং এ মানে প্রোটেক্ট শিট আমাকে নোটিস নোটিফিকেশন দিচ্ছে যে এই শিটটা প্রোটেক্ট করা হয়েছে, আমি এখানে কোনো চেঞ্জ করতে পারবো না। যেটাকে চেঞ্জ করতে চান না কেন ওইটাকে আপনি মানে অপশন আসবে না। এভাবে আপনারা কোনো একটা শিটকে প্রোটেক্ট করে রাখতে পারবেন। ফরম্যাট থেকে আনপ্রোটেক্ট শিটে যে আপনি সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন, তাহলে আপনার শিটটা আনপ্রোটেক্ট হয়ে যাবে। এখানে লক সেল আছে, লক সেল কাজ করে না এটার মধ্যে, অনেক ট্রাই করছিলাম আমি নিজে নিজে দেখে, বাট পারি নাই। এখানে আছে ফরম্যাট সেল। ফরম্যাট সেল থেকে যেমন আপনি এই যে আমরা নাম্বারিং এর কাজটা করেছিলাম না, এই যেখান থেকে যে অপশনগুলো দেখেছিলাম আমাদের ফরম্যাট সেলের মধ্যে সেম অপশনটা আছে। যেমন এগুলাকে সিলেক্ট করে ফরম্যাট থেকে, ফরম্যাট সেলস থেকে আমি যদি কারেন্সি দেই তাহলে এগুলোর মধ্যে কারেন্সি চলে আসবে। মানে এইভাবে আমরা এখান থেকে যে অপশনগুলো দেখেছি আমাদের এই ফরম্যাটের সেলের মধ্যে সেম অপশনটা আছে, একটু দেখে নিবেন। আচ্ছা, এইবার আসি অটো সাম। অটো সামটা আমাদের ইম্পর্টেন্ট। আমি এখানে কিছু ডিলিট করে দিছি, এখানে আছে। আচ্ছা, এই যে এখানে যে আমি এখানে আমি নাম লিখছি, রোল লিখছি, আর এখানে আমি বাংলা, ইংলিশ, ম্যাথ এগুলা যে নাম্বার কাউন্ট করছি, আমি চাচ্ছি এটার একটা টোটাল আসুক। যেমন আমি এখানে টোটাল লিখে দিলাম। আমি চাচ্ছি এই যে 70 50 70 এই তিনটা সংখ্যা যোগ হয়ে আমার এখানে একটা মোট সংখ্যা আসবে। তখন আমরা কি করব, সামের অংশটা করব। এখানে আমাদের ফার্স্টে কি লেখা, সাম, এটাকে আমরা দুই ভাবে বের করতে পারি। সূত্র, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা মানে সূত্র। এটাকে আমরা ফার্স্টে ইকুয়াল দিব, দিয়ে SUM সাম লিখে আমরা ফার্স্ট ব্রেকেট দিব। দেওয়ার পরে এই তিনটা ঘরকে সিলেকশন করে আমি যদি ব্রেকেট ক্লোজ দিয়ে এন্টার প্রেস করি তাহলে আমার মোট যোগফলটা চলে আসবে। এভাবেও করতে পারি সূত্র দিয়ে। আর যদি আমি চাই অটোমেটিকলি চলে আসবে, তাহলে অটোমেটিক আমি এই ঘরের মধ্যে মাউস পয়েন্টটা রাখবো, রেখে অটো সামে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে মোট যোগফলটা চলে আসবে। তাহলে আমার কি হবে, এই যে রোলটা সহ কিন্তু যোগ হয়ে গেছে।
আর যদি আপনি এইভাবে সিলেকশন করে দেন, যেমন এই 3টা ঘর সিলেকশন করে আপনি অটো সাম দিলেন, তাহলে শুধু এই 3টা ঘরের যোগফলটা আসবে। বুঝতে পেরেছেন? সাম মানে হচ্ছে যোগ, আমরা যদি অটো সাম দিই তাহলে অটোমেটিক যোগফলটা চলে আসবে। এখন দেখেন আমি এটার যোগফলটা বের করছি, আমি চাচ্ছি এইভাবে যেন টান দিলে বাকিগুলোর যোগফলটা চলে আসে। তাহলে আমরা যেই যোগফলটা বের করছি ওই ঘরের একদম লাস্টে কর্নার একটা বিন্দু দেখা যাচ্ছে ছোট, এই যে কর্নারে, এই বিন্দুটার মধ্যে রাখলে আমার প্লাস চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটা ব্ল্যাক কালার প্লাস চলে আসছে, এটাকে ধরে আমি যদি টান দেই তাহলে বাকি অ্যান্সার গুলো অটোমেটিকলি চলে আসবে। তারপরে আমাদের এখানে অপশন আছে অ্যাভারেজ। আচ্ছা, এখানে আমরা যদি সিলেকশন করে, যেমন এই ঘরগুলোকে সিলেকশন করে আমি যদি অ্যাভারেজে ক্লিক করি তাহলে আমার যে একটা অ্যাভারেজ নাম্বার সেটাও চলে আসবে, মানে হচ্ছে কি বলে এটাকে, গড় গড় হ্যাঁ হ্যাঁ, সবগুলির ঘর গড়। যেটা সেটা চলে আসবে। এটাকেও যদি আমি সেম ভাবে এভাবে টেনে দিই তাহলে আমাদের সবগুলি এক্সেল এর নিয়ম right. হচ্ছে প্রথম একটা ঘরের ভিতরে আমরা কোনো একটা ফর্মুলা যদি ইউজ করি বা সূত্র ইউজ করি, সেটাকে এভাবে টেনে দিলে বাকি অংশগুলা চলে আসবে। আর এখান থেকে যে কোনো নাম্বার চেঞ্জ করলে ওখানে রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে আমি যদি এটাকে 35 দিয়ে দেই তাহলে এখানে এই যে result রেজাল্টটা পরিবর্তন চেঞ্জ হয়ে হয়ে গেল, যাবে। এখানেও চেঞ্জ হয়ে গেল। এখানেও যদি আমি লাইক 30 দিলাম তাহলে এখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার মানে এইভাবে আমরা যখন সূত্র ইউজ করার পরে যদি নাম্বারগুলো চেঞ্জ করি ওই নাম্বার অনুযায়ী আমাদের অ্যান্সার গুলো চেঞ্জ হয়ে যাবে। এক্সেলে কাজ করতে অনেক মজা। হ্যাঁ, বুঝলে অনেক মজা, না বুঝলে অনেক প্যারা। হুম, আচ্ছা, এবার একটি কাউন্ট নাম্বার। কাউন্ট নাম্বারটা হচ্ছে আপনি এখানে অনেক এখানে শিক্ষার্থী দেখা কয়টা যায় সংখ্যা আছে? কয়টা সংখ্যা আছে, কয়টা ঘর আছে, আবার দেখা যায় অনেক শিক্ষার্থী পরীক্ষার সাবজেক্ট হচ্ছে, এখানে আমি লিখছি তো 3টা, বা পরীক্ষার সাবজেক্ট আরো বেশি থাকে। তো দেখা যায় অনেকে 2টা পরীক্ষা দিল বা অনেকে একটা পরীক্ষা দিল, তো ওইগুলো আমরা এখান থেকে কাউন্ট থেকে কাউন্টিং করতে পারবো। যেমন এই 3টা ঘরকে সিলেকশন করে আমি যদি কাউন্ট নাম্বারে যাই তাহলে এখানে কয়টা ঘর সিলেকশন করেছি ওইটা, যেমন এখানে রাজু রাজু পরীক্ষা দিল না, এই ঘরটা আমার ফাঁকা থাকলো। এখন আমি সিলেকশন করে কাউন্ট থেকে যদি কাউন্ট নাম্বার দেই তাহলে যে দুইটা মানে আছে। 2টা আসছে, সে যে পরীক্ষাটা দিবে না ওইটা কিন্তু আসবে না। তো এইভাবে যে কটা ঘর ওই কটা ঘরকে আমরা কাউন্ট করতে পারবো। তারপর আছে ম্যাক্সিমাইজ, ম্যাক্স রে, ম্যাক্সিমাইজ মানে ম্যাক্সিমাইজ রে সংক্ষেপে ম্যাক্স লিখছে, আর মিনিমাইজ রে সংক্ষেপে মিন লিখছে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমাদের এখানে আরো কিছু কাজ আছে, আমাদের ক্লাস টাইম শেষ, আর মাত্র 1 মিনিট আছে, কেটে যাবে, কথার মাঝখানে ম্যাডাম কেটে যাবে, যার জন্য বুঝালাম না। ম্যাডাম এগুলো একটু ওই যে সূত্র লিখে দেখা দিন আর কি, ইকুয়াল কাউন্টিভ